নমস্কার, বাংলা নোটস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজ আমি আলোচনা করব একাদশ শ্রেণীর নীলধ্বজের প্রতি জোনা কবিতার গুরুত্বপূর্ণ কয়েকটি নোটস। প্রথম প্রশ্ন আছে, হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে? বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে বক্তার এই মন্তব্যের কারণ উল্লেখ করো। প্রথম পয়েন্ট আছে উৎস। আলোচ্য উদ্ধৃতাংশটি কবি মধুসূদন দত্তের বীরাঙ্গনা পত্রকাব্যের অন্তর্গত নীলধ্বজের প্রতি জোনা কবিতার অংশবিশেষ। পরের পয়েন্ট আছে বক্তা। প্রশ্নটিত উক্তিটির বক্তা হলেন মাহেশ্বরী পুরীর রাজা নীলধ্বজের স্ত্রী জোনা। এরপর চলে আসে প্রসঙ্গ। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরার কারণে অর্জুন যুদ্ধে জোনা ও নীলধ্বজের পুত্র প্রবীরকে হত্যা করেন। পুত্র শোকে কাতরতা জোনা তাই চাইছিলেন ক্ষত্রিয় বীর স্বামী নীলধ্বজ অর্জুনের সঙ্গে যুদ্ধ করে পুত্র হত্যার প্রতিশোধ নিক। তাই রণবাদ্যের শব্দ, হেস্রাধ্বনি, আকাশে রাজপতাকা ওড়া ইত্যাদি যুদ্ধ সম্পর্কিত আয়োজন দেখে জোনা ভেবেছিলেন তার স্বামী হয়তো যুদ্ধেরই প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু কিছুক্ষণ বাদেই তারই ভুল ভাঙে। জোনা বুঝতে পারেন পুত্রের হত্যাকারীকে তার স্বামী বন্ধু ভেবে গ্রহণ করেছেন। শুধু তাই নয়, পুত্র হত্যা অরুণকে স্বামী নীলধ্বজে সিংহাসনে দেখে জোনা তাই বিস্মিত হয়ে মন্তব্য করেন। আলোচ্য মন্তব্যের কারণ। বাস্তব বোধবুদ্ধি সম্পন্ন মানুষ কখনোই তার পুত্রের হত্যাকারীর সঙ্গে মিত্রতা স্থাপন করতে পারে না। তাই জোনার মতে রাজা নীলধ্বজের আচরণ এখানে অস্বাভাবিক। কারণ রাজা নীলধ্বজ একজন ক্ষত্রিয় বীর, তার উচিত ছিল প্রিয় পুত্রের হত্যার যথাযথ প্রতিশোধ নেওয়া। কিন্তু তিনি তা না করে অর্জুনকে নিজের আসনে বসিয়েছেন, বন্ধু ভেবে তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলেছেন। একজন স্বাভাবিক জ্ঞানী মানুষের পক্ষে এটা কি করে সম্ভব? তাই আগেই জোনা মনে করেছেন প্রিয় পুত্রের শোকে হয়তো তার স্বামীর স্বাভাবিক বোধবুদ্ধি লোপ পেয়ে গেছে এবং সে হতজ্ঞান হয়ে গেছেন। তাই রাজা নীলধ্বজের এই অস্বাভাবিক আচরণের কারণ উল্লেখ করে জোনা এই মন্তব্য করেছেন। 2 নম্বর প্রশ্ন আছে, কিন্তু বৃথা এই গঞ্জনা। বক্তাকে তিনি কাকে গঞ্জনা দিতে চেয়েছেন? বক্তার এই গঞ্জনা বৃথা বলে মনে হয়েছে কেন? প্রথম পয়েন্ট আছে উৎস। আলোচ্য উদ্ধৃতাংশটি মধুসূদন দত্তের বীরাঙ্গনা পত্রকাব্যের অন্তর্গত নীলধ্বজের প্রতি জোনা কবিতার অংশবিশেষ। প্রতির উৎস একই হবে। এরপর চলে আসি বক্তা। প্রশ্নোদ্ধৃত উক্তিটির বক্তা হলেন মাহেশ্বরী পুরীর রাজা নীলধ্বজের স্ত্রী জোনা। আলোচ্য অংশে পুত্র শোকে কাতর জোনা তার স্বামী মাহেশ্বরী পুরীর রাজা নীলধ্বজকে গঞ্জনা দিতে চেয়েছিলেন। গঞ্জনা বৃথা বলে মনে হওয়ার কারণ। পুত্রের হত্যাকারী চিরশত্রুর সঙ্গে মিত্রতা স্থাপন করলেও নীলধ্বজ জোনার স্বামী। হিন্দু ধর্ম অনুযায়ী বা শাস্ত্র মতে স্বামীকে গঞ্জনা দেওয়া বা স্বামী বিরুদ্ধাচরণ করা পাপ বলে মনে করা হয়। জোনা নিজেও সেটা জানে, তাই বলেছেন পরিব বিষম পাপে গঞ্জিলে তোমাকে। আবার জোনা হলেন কুলবংশের একজন পতিব্রতা নারী। তাই বিধির ইচ্ছা অনুযায়ী সে পরাধীন। তার নিজের এত শক্তিও নেই যার বলে সে একাই পুত্র হত্যার প্রতিশোধ নিতে পারে। অথচ আজ এই দুর্দিনে যিনি সবচেয়ে আপন সে স্বামীও তার প্রতি বিরূপ, তাই তাকে গঞ্জনা দেওয়া বৃথা। তাছাড়া একমাত্র প্রিয় পুত্রের মৃত্যুতে জোনা কিনা ভবস্থ রাজি বিজন জোনার পক্ষে, সে কখনোই আর ফিরে আসবে না তার কাছে। তাই এমত অবস্থায় গঞ্জনা দেওয়া বৃথা বলে জোনার মনে হয়েছে। পরের প্রশ্ন, জোনার চরিত্রটি আলোচনা করো। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যে নীলধ্বজের প্রতি জোনা পত্র কবিতার অন্তর্গত জোনা হলেন একজন বীরাঙ্গনা। এই কবিতায় নীলধ্বজের স্ত্রী এবং প্রবীরের মাতা জোনা চরিত্রের যে বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়েছে তা হলো, প্রথম পয়েন্ট প্রতিশোধ স্পৃহা। ক্ষত্র কুলবধূ নীলধ্বজের স্ত্রী তথা মৃত প্রবীরের মাতা জোনা চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো তার প্রতিশোধ স্পৃহা। তাই তার অন্তরে পুত্রের মৃত্যুর শোকের আগুন, প্রতিশোধের আগুনে জ্বলেই তাই তিনি পুত্রের হত্যাকারী পার্থের খণ্ডমুণ্ড আনতে বলেছেন। খণ্ডমুণ্ড তার আনো শূলদণ্ড শিরে। প্রতিবাদী। এই কবিতায় জোনা হলেন একজন প্রতিবাদী নারী। স্বামীর অনুচিত কাজের জন্য তিনি প্রতিবাদে মুখর হয়েছেন, এমনকি অর্জুনকে কাপুরুষ বলেছেন এবং অর্জুনের ক্ষত্রিয় ধর্মবিরোধী কাজগুলোর প্রতিবাদ জানিয়ে স্বামীকে বুঝিয়ে উৎসাহিত করতে চেয়েছেন। প্রেরণাদাত্রী। পুত্র হত্যার প্রতিশোধ না নিয়ে রাজা নীলধ্বজ পুত্রের হত্যাকারীর সঙ্গে মিত্রতা স্থাপন করেছেন। নীলধ্বজের এই অস্বাভাবিক আচরণে জোনা মনে করেছেন
তার স্বামী পুত্রের মৃত্যু শোকে হতজ্ঞান হয়ে গেছেন। তাই স্বামীকে উৎসাহিত করার জন্য বারবার মনে করিয়ে দিয়েছেন যে নীলধ্বজ একজন ক্ষত্রিয় বীর। অপমানবোধ। জোনা চরিত্রের অপমানবোধও প্রকাশ পেয়েছে, তাই তিনি বলেছেন, ক্ষত্রকুলবালা আমি, ক্ষত্রকুলবধূ, কেমন এই অপমান সব ধৈর্য ধরি বংশগৌরব। জোনা হলেন ক্ষত্রকুলবধূ, ক্ষত্রিয় বংশ রীতি ও নিয়মকানুন নিয়ে তিনি গর্বিত। তা তিনি ক্ষত্রিয় বংশের মান রক্ষার জন্য স্বামীকে যুদ্ধ করতে বলেছেন। তিনি চিন্তিত বংশগৌরব নিয়ে, তাই বলেছেন, যবে দেশ দেশান্তরে জনারব লবে এ কাহিনী, কি কহিবে ক্ষত্রপতি যত পতিব্রতা নারী। হিন্দু শাস্ত্রে বিশ্বাসী পতিব্রতা নারী হলেন জোনা। তাই পুত্র হত্যার প্রতিশোধ না নয় স্বামীর প্রতি ক্ষোভ প্রকাশ পেলেও তিনি জানেন পতি হলেন গুরুজন ও দেবতাসম, তাই তাকে গঞ্জনা দিলে পাপ হবে। পড়িব বিষম পাপে গঞ্জিলে তোমারে। বিধাতায় বিশ্বাসী। জোনা বিধাতায় বিশ্বাস করেন, তাই নিজেকে সান্ত্বনা দিয়ে বলেছেন, জন্ম মৃত্যু বিধাতারই বিধি জগতে অভিমানী। জোনা বীরাঙ্গনা এবং সেও একজন রক্ত মাংসের মানুষ, তাই মানবিক অনুভূতি অভিমান তারও মধ্যে বিদ্যমান। জোনার অভিমান মৃত পুত্রের প্রতি প্রকাশ পেল, তার অভিমান মূলত স্বামীর প্রতি। তাই নিরহ পুত্র হত্যার প্রতিশোধ না নেওয়ায় নিজে অভিমানে চিরবিদায় নিতে চেয়ে বলেছেন, যাচি চিরবিদায় ওপদে, ফিরি যবে রাজপুরে প্রবেশিবে আসি নরেশ্বর, কোথা জোনা বলি ডাক যদি উত্তরিবে প্রতিধ্বনি। কোথা জোনা বলি। শেষ পয়েন্ট, মাতৃহৃদয়ের ব্যাকুলতা। জোনা প্রতিবাদী বীরাঙ্গনা নারী, কিন্তু সে একজন মা, আর সন্তানের প্রতি মায়েদের থাকে এক আলাদা আবেগ, হৃদয়স্পর্শী অনুভূতি। তাই একমাত্র পুত্রের মৃত্যুতে জোনার হৃদয় ভেঙে গেছে, কিন্তু এই ভাঙা হৃদয় নিয়ে এই পুত্র হত্যার প্রতিশোধ নিতে বারবার স্বামীকে উৎসাহিত করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, এমনকি জাহ্নবীর জলে প্রাণ বিসর্জন দিয়ে পুত্রের কাছে চলে যেতে চেয়েছেন। পরের প্রশ্ন, মহারথী প্রথা কি হে এই মহারথী? মহারথী প্রথা কি, কে, কেন, কিভাবে প্রথার উল্লেখ করেছিল তা বর্ণনা দাও। উৎস একইভাবে লিখতে হবে। পরের পয়েন্টে চলে আসি, মহারথী প্রথা। আলোচ্য কবিতায় মহারথী প্রথা হলো একটি পৌরাণিক যুদ্ধনীতি। এই যুদ্ধনীতি বা প্রথা অনুযায়ী কোনো সশস্ত্র যোদ্ধা নিরস্ত্র যোদ্ধার উপর আক্রমণ করত না। এই প্রথার উল্লেখের কারণ, এই কবিতায় সদ্য পুত্রহারা শোকাতুর জননী জোনা স্বামী নীলধ্বজকে চিঠি লিখে তার ভগ্ন হৃদয়ের ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ তার স্বামী একমাত্র পুত্রের হত্যাকারী অর্জুনের সঙ্গে যুদ্ধ না করে বীর ভেবে বন্ধুত্ব করেছেন। এটা জোনার পক্ষে খুবই কষ্টের। তাই তিনি স্বামীকে বোঝাতে চেয়েছেন যে অর্জুন বীর যোদ্ধা নয়, বরং সে একজন কাপুরুষ। দ্রৌপদীকে লাভ করা, ভীষ্মকে হত্যা করা, ছলনা আশ্রয় নিয়ে দ্রোণাচার্য হত্যা করা, প্রতিটি ক্ষেত্রে অর্জুনের কাপুরুষতার লক্ষণই প্রকাশিত হয়েছে। একইভাবে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন মহাবীর কর্ণ ব্রহ্মশাপের ফলে মাটিতে বসে যা রথের চাকা তুলছিলেন, তখন তাকে অসহায়ভাবে হত্যা করেন। তার এই অন্যায় কাজ কখনোই মহারথী প্রথাকে সমর্থন করে না। এই প্রসঙ্গে ব্যথিত জোনা মহারথী প্রথার উল্লেখ করেছেন। শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে, কুরুঙ্গির উৎসবের নিবাইকে কবু দাবান হলে, কোকিলের কাকলি লহরী উচ্চনাদি পহনি নীরবে কবে। এই যে কোনো লাইন তুলে প্রশ্ন হতে পারে, একই উত্তর হবে, বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। প্রত্যেকটা লাইনের কিন্তু এই উত্তর একই হবে। একইভাবে উৎস যেটা লিখি উৎস লিখবো এভাবে। এরপর হচ্ছে বক্তা, প্রশ্নে উল্লেখিত উদ্ধৃতাংশের বক্তা হলে মাহেশ্বরী পুরী রাজা নীলধ্বজের স্ত্রী জোনা। প্রসঙ্গ, মাহেশ্বরী পুরীর যুবরাজ তথা নীলধ্বজ ও জোনার পুত্র প্রবীরকে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আটকানোর অপরাধে পাণ্ডববীর অর্জুন অসমযুদ্ধে হত্যা করেন। বীর রাজা নীলধ্বজ পুত্র হত্যার প্রতিশোধ না নিয়ে পুত্রহন্তা রিপু অর্জুনের সঙ্গে মিত্রতা স্থাপন করেন। স্বামীর এহেন কাপুরুষোচিত কাজে দুঃখে কষ্টে অপমানিত রাজ্ঞী জোনা স্বামীর প্রতি ক্ষোভ ও অভিমান প্রকাশ করেন। জোনার মতে কাপুরুষ পুরুষের সঙ্গে নীলধ্বজের মতো ক্ষত্রিয়ের বীরের বশ্যতা স্বীকার করা উচিত হয়নি। তাই অবুঝ স্বামীকে বোঝানোর প্রসঙ্গে ক্ষত্রকুলবধূ জোনা উক্ত উপমাগুলি উল্লেখ করেন। তাৎপর্য বিশ্লেষণ। আলোচ্য পদ্য কবিতা আমরা দেখতে পাই, পুত্রহারা মা জোনার মাতৃহৃদয়ের ব্যাকুলতা ও পুত্র হত্যার প্রতিশোধের আকাঙ্ক্ষা, সেই সঙ্গে স্বামীর প্রতি ক্ষোভ ও পুত্রহন্তা রিপু অর্জুনের প্রতি একরাশ ঘৃণা। তাই স্বামীকে বারবার উজ্জীবিত করতে চেয়েছেন অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করে পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এই প্রসঙ্গে স্বামীকে অবগত করতে চেয়েছেন যে অর্জুন প্রকৃত বীর নন, বরং কাপুরুষ। জোনার মতে অর্জুনের বংশ পরিচয়, খাণ্ডববন দহন, ভীষ্মক হত্যা, কর্ণক হত্যা, দ্রোণাচার্য ছলনা, দ্রৌপদী ক্লাব প্রতিটি ক্ষেত্রেই তার এই পরিচয় বহন করে। অন্যদিকে নীলধ্বজ একজন ক্ষত্রিয় বীর, তাই সে ভুল করছে, কারণ ব্রাহ্মণ কখনোই চণ্ডাল কাছে মাথা নিচু করে না। আবার
হরিণী চোখের জলে যেমন দাবানল নেভানো অসম্ভব, তেমনি কোকিলের কাকর লহরী গর্জনশীল ঝড়কে নীরব করতে পারে না। তাই কাপুরুষ অর্জুনের কাছে বশ্যতা স্বীকার করা ক্ষত্রিয় উচিত হয়নি। আজকের ভিডিও এই পর্যন্তই। আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।